নির্বাচন হলো 12 ফেব্রুয়ারি। তার দুদিন পরে ছিল 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে আমাদের এখানে পালিত হয়। তার পরের দিন সম্ভবত পহেলা ফাল্গুন। তো আমার এক বন্ধু এটা ধরেন ফেব্রুয়ারির 18, 19, 20 তারিখের দিকে গল্প করছে যে তার একটা মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এবং সে এসে বাবার কাছে বলেছে যে বাবা আমাকে টাকা দাও। যে কি করবা তুমি আজকে টাকা দিয়ে? যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা পহেলা ফাল্গুনের অনুষ্ঠান করব। তো তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে পয়লা ফাল্গুন তো চলে গেছে কয়েকদিন আগে, তোমরা এখন এটা কেন করবা, ওই সময় কেন করবে? তো তার ভাষ্য হচ্ছে যে আমরা ভয়ে আয়োজনটা করি, কেউ যদি আক্রমণ করে এটিকে নষ্ট করে দেয়। কারণ আপনি জানেন যে 12 ফেব্রুয়ারির আগে এই ধরনের একটা শঙ্কা ছিল, সাংস্কৃতিক আয়োজন, যে কোনো ধরনের আয়োজন, নারীর একটু মানে তার চলার ক্ষেত্রে একদম ঝুঁকির মধ্যে তো ছিল, বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে। তো আমি মনে করি যে নির্বাচনের ভেতর থেকে যে পরিবেশটা এসেছে, এবং আমার ধারণা ওই যে কিশোরীটি সে হয়তো বিএনপিকে ভোট দিয়েছে এই ধরনের একটা পরিবেশের জন্য। এই যে পরিবর্তনটা, অন্তত আস্থার জায়গাটা তৈরি করা সরকারের যে দৃষ্টিভঙ্গির কারণে, এই আস্থার জায়গাটা কি, যে সে ধরে নিয়েছে যে আমার বিশ্ববিদ্যালয়ে যদি আমি কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করি তাহলে ক্ষমতায় যারা বসেছে তারা তাদের নাম করে কেউ এসে আমাকে আক্রমণ করবে না। এখন সরকারের দায়িত্ব হলো ওই বিশ্বাসটাকে একটা কাঠামোগত রূপ দেওয়া এবং এই বিশ্বাসটা যাতে দৃঢ় হয় সেই ব্যবস্থাটা করা। এই জায়গাটায় কোনো জায়গায় আমরা ব্যত্যয় দেখতে পাচ্ছি, কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সরকারের কতগুলো উদ্যোগ। আপনি গত 15 মাসে ডক্টর ইউনূসের সময় যে অপরাধগুলো ঘটেছে, আমরা সেই অপরাধগুলো যারা করেছে তাদের কাউকেই আইনের মুখোমুখি করতে দেখছি না। কাউকে আইনের মুখোমুখি করতে দেখছি না। কিন্তু এর থেকেও ছোটখাটো অপরাধ করার জন্য অনেককে আপনি জেলে নিয়ে যাচ্ছেন। কিন্তু গত 1.5 বছরে যারা এই ধরনের একটা নারকীয় তাণ্ডব চালিয়েছে সারা দেশে নারীদের উপরে, আমার প্রথম চাওয়াটা ছিল যে তাদেরকে আইনের মুখোমুখি দাঁড় করা। আপনি আওয়ামী লীগের 15 বছরের যে অন্যায়, অবিচার, অত্যাচার, এগুলোর জন্য আপনি আইনের মুখোমুখি দাঁড় করাবেন, কিন্তু ডক্টর ইউনূসের সময় আপনার মনে আছে চট্টগ্রাম শহীদ মিনারে একজন নারীকে লাথি মারার ঘটনাটা কি মনে আছে? তার একদিন পরে সেই অপরাধীকে কারামুক্ত করে তাকে গলায় মালা দিয়ে নিয়ে যাওয়ার কথা মনে আছে? ঢাকা শাহবাগে একজন নারীকে অশ্লীল কথা বলার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী গ্রেপ্তার হয়েছিল, তারপরে থানায় গিয়ে তার গলায় ফুলের মালা দিয়ে। তো সেই যে মামলাগুলো, সেই মামলাগুলোর কোনো অগ্রগতি কি আপনি দেখছেন? আমি তো মনে করি যে আপনি যদি মেসেজটা দিতে চান যে আমি নারীর জন্য একটা নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে এই ঘটনাগুলোর বিচার আপনাকে করতে হবে। আমি এই যে নারীদেরকে ফ্যামিলি কার্ডটা পৌঁছানোর ক্ষেত্রে, রিসিপেন্ট হিসাবে নারীদেরকে পছন্দ করার ক্ষেত্রে সিদ্ধান্তটাকে আমি ইতিবাচক ভাবে দেখি, এবং এর ভেতর থেকে তার মধ্যে এক ধরনের ক্ষমতায়ন, রাইট, ওই তার মেন্টালিটিটা তৈরি হবে যে এই পরিবারটায় আমারও মানসিক শক্তিটা তৈরি হবে যে এই পরিবারটায় আমি কন্ট্রিবিউট করতে পারি, বা এই পরিবারটার মালিকের একজন আমি। এই ভাবনাটা, এই কনসেপ্টটা, এটাকে আমি ইতিবাচক ভাবে দেখি। কিন্তু সামগ্রিকভাবে নিরাপত্তার যে জায়গাটা যদি দেখেন এবং ফিলোসফিটা যদি দেখেন, আপনি এখন পর্যন্ত এই যে গত কয়েকদিন আগে দেখলাম হেফাজতের সাথে আমাদের সরকারি দলের প্রধানমন্ত্রী তাদের ওইখানে যাওয়ার পর এখনো হেফাজত এমন কতগুলো দাবি নিয়ে আসছে যে দাবিগুলো নারীর যে স্বাধীনতা, সেই স্বাধীনতার পরিপন্থী, নারীর যে মুক্তির কনসেপ্ট, সেই কনসেপ্টের পরিপন্থী। তো এই জায়গাগুলোতে সরকারকে কঠোরভাবে তার সক্ষমতা সে তৈরি করতে পারে এই প্রতিষ্ঠানগুলোর সাথে, কিন্তু এই জায়গাগুলোকে স্পষ্ট করে বলতে হবে যে না, আপনার এই বিশ্বাসটা বা এই যে দাবিটা কোনোভাবে আমি মেনে নিতে সম্ভব না আমার পক্ষে।
কিন্তু আমরা কখনো কখনো এই যে দৃঢ়তা অনুপস্থিতি দেখি। আর ওই যেটা বললাম যে সরকার পরিচালনায় আপনার যে ধরনের অংশগ্রহণটা, যে দলটি সরকার গঠন করেছে, নারীদের মধ্যে তার বিস্তৃতি তো অনেক বেশি। এবং এক সময় এটা বলা হতো যে বাংলাদেশে বিএনপির যে সমর্থক গোষ্ঠী, তাদের মধ্যে নারীর সংখ্যা ছিল অনেক বেশি। বিশেষ করে বেগম খালেদা জিয়ার যে ৮০ এবং ৯০ দশকের যে আন্দোলনে তার যে কন্ট্রিবিউশন, সেই কারণে তার প্রতি নারীদের সমর্থনটা বা পছন্দটা অনেক বেশি ছিল। তো সেই ঘটনাগুলো বা সেই যে উদাহরণগুলো, তার যে রিফ্লেকশনটা আমি কোথাও কোথাও দেখি না। আমি এই যে বাসের ব্যাপারটা দিয়ে আপনি শুরু করেছিলেন, আমি সিলেকশনের ক্ষেত্রে এই জায়গাটা আমি একটু সমালোচনা করি। আপনি গত কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী বললেন না, তামিম ইকবাল বগুড়ার না সে সারা বাংলাদেশে বলেছিলেন, সম্ভবত তামিম ইকবালের কথা বলেছিলেন না, একজন খেলোয়াড়ের কথা বলেছিলেন, তার নামও সঙ্গে তামিম আছে। তো তাই না? তো তিনি সারা বাংলাদেশের, কিন্তু আপনি খেয়াল করবেন যে বাস চলবে এর সিলেকশনের, শহর সিলেকশনের ক্ষেত্রে সম্ভবত যারা সিদ্ধান্তটা নিয়েছে প্রধানমন্ত্রীকে একটু খুশি করা। নিশ্চয়ই প্রধানমন্ত্রী বলেনি যে আমার নির্বাচনী এলাকায় তুমি 2টো বাসের ব্যবস্থা করো, এগুলো নিশ্চয়ই সে বলে নাই। এটা হলো যে আমাদের এর মধ্যে কতগুলো মোসাহেবি ভাব আছে, অতিরিক্ত তেল মোসাহেবি ভাব আছে, ঠিক আছে? যে এই যে দেখেন আপনার এলাকায় হয়েছে, বরং সেখানে না দিয়ে আপনি আর 2টো বাস যদি রাজশাহীতে দিতেন অথবা খুলনাতে দিতেন, এটা আরো আপনার উদারতাটা প্রকাশ হতো এবং আপনার উদ্দেশ্যটা, এটা কোন রকমের সমালোচনার জায়গা তো আরো কমে আসতো। সমালোচনা আমি করব না, তবে আমি পরামর্শ দিব এই কাজটাই, যে আমাদের বাসগুলো যাতে টাইম মেনটেন করে। এবং আমাদের একটা সমস্যা দেখা দেয় যে বাসটা আসলে কোথায় থামবে, এই যে রুটগুলোতে বাস চলবে এবং যে সমস্ত স্টপেজ গুলো, সেগুলো যেন, আমি জানি না এটি হয়েছে কিনা, আশা করি এই বিষয়গুলোকে বিবেচনায় রাখবে। আপা যেটা বলেছেন, ঢাকা শহরে কিন্তু কতগুলো বাস চলে, কেবলমাত্র বিআরটিসির কতগুলো বাস চলে যেগুলো কেবলমাত্র নারীরা সেই বাসগুলোতে ওঠেন। এবার আরো একটু পরিকল্পিতভাবে, আরো একটু স্বাচ্ছন্দ্যে তারা চলাফেরা করতে পারেন, সেই আয়োজনটা করা হয়েছে। অতীতের যে ভুলগুলো, সেই ভুলগুলোকে শিক্ষা নিয়ে আমরা চাই যে এই সার্ভিসটাও স্মুথলি যাতে চলে। আমরা এই সবকিছু নিয়ে তর্ক করতে চাই না, কতগুলো কাজ ভালোকে আপনাকে ভালো বলতে হবে। আমি আমার দৃষ্টিভঙ্গিটা বললাম, সরকারের কাছে প্রত্যাশার জায়গাটা বললাম, প্লাস এই যে উদ্যোগটা, এই উদ্যোগটাকে কিভাবে আপনি ফ্রুটফুল করবেন তার বিষয়ে আমি 2-একটা পরামর্শ দিলাম।